আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই। আমাদের এই জায়গা অবস্থান পরিষ্কার, এই কালচারাল পেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তারা এই জাতির শত্রু। বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয়, এই কালচারাল ফেসিস্টরাই করবে। তারা এই দিল্লির দালালি এখানে করবে, তারা এখানে বাকশাল কায়েম করবে, তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। যারা দানব আকারে হাজির করেছে, শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্মক করেছে, তাকে মিলিটারি রুলার হিসাবে সাজিয়েছে, তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে। আজকে সেই কালচারাল ফেসিস্টরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা বাংলাদেশে গুম খুন আয়নাগর শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে। আমার আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান থেকে শুরু করে সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে আমাদের বিদগ্ধ আলোচক বৃন্দ চমৎকার আলোচনা করেছেন। বিপ্লব ও সংহতি আমাদের শেখায় আমাদের শত্রু কারা এবং আমাদের মিত্র কারা। আমাদের ফুয়াদ ভাই চমৎকারভাবে আমাদের আলোচনা করেছেন। আমরা যদি দেখি যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের সাথে বিপ্লব এবং সংহতি যে দিবস, সেই স্পিরিট আমরা কানেক্ট করতে পারি। আমরা দেখতে পেয়েছি বিপ্লব ও সংহতি দিবসে, বিপ্লবের সংহতির দিন, সেদিন সিপাহী জনতা একসাথে নেমে তারা স্লোগান দিয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। ঠিক একইভাবে জুলাই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার বিরুদ্ধে দেশের মুক্তিকামী ছাত্র জনতা সারা দেশে তারা একসাথে স্লোগান দিয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার। তারা স্লোগান দিয়েছিল, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখান থেকে আমরা শিক্ষা নিই না যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাই। আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই। আমাদের এই 7 নভেম্বরের মাধ্যমে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা। শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয়, কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে শহীদ জিয়াকে, মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আজকের যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন না, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা, এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদী আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্যই সম্ভব হবে। আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি, নয়া আজাদির স্বপ্ন দেখি, এবং সেজন্যই আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা দেখিনি আমার পাশে সে কি ছাত্রদল, নাকি শিবির, নাকি সে ডানপন্থী, নাকি বামপন্থী। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে, এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এর কারণে আমরা যেন নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের এই রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করি, তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সে কারণে সকল রাজনৈতিক দল, আজকে এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে,
আমি সবাইকে অনুরোধ করব, এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূলে উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আমি আশা করব সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। সেওদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা। রাষ্ট্রীয় ক্ষমতা আরোহণ করতে বাধ্য করা হয়েছিল। আপনারা সকলেই জানেন 1975 সালের 15 আগস্টের পরে 3 নভেম্বর কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটি কু ঘটানো হয়েছিল। যেই কু সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর আরেকটি সফল বিপ্লব ঘটানো হয়েছিল। সেই বিপ্লবের ফসল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে আপনার 7ই নভেম্বরে বিপ্লব এবং জাতীয় সংহতি দিবস, এটি কিন্তু কোনো ক্ষমতার বা পালা পরিবর্তন ছিল না, এটি ছিল ব্যবস্থার পরিবর্তন। আপনারা জানেন যে 1971 সাল পরবর্তী সময় থেকে 72 থেকে 75 বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র, বাকশাল কায়েম এবং বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে সেইগুলো যে মিডিয়ার মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল, সেই ব্যবস্থার পরিবর্তনই কিন্তু ঘটেছিল বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে। আজকে আমাদের এখানে অনেক বিদগ্ধ আলোচক রয়েছে যারা সেই ইতিহাস আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরবে। আমি যেহেতু আজকের এই আলোচনার একটি বিষয়বস্তু জনতা নয় রাজনীতির আকাঙ্ক্ষা, তাই আমি আজকে এখান থেকে একটি আহ্বান জানাতে চাই যে আপনারা সকলেই জানেন যে আমাদের বিখ্যাত একজন ফিলোসফার ছিল থমাস হোবস। তার একটি বিখ্যাত থিওরি ছিল যেখানে বলা হয়েছে ওয়ার এগেনস্ট অল। সেখানে কিন্তু একটি গভর্নমেন্ট না থাকলে, একটি নির্বাচিত সরকার ব্যবস্থা না থাকলে একে অপরের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ ঘোষণা হয়, সেই অবস্থায় যেন আমাদের বাংলাদেশে বিরাজ করছে। আপনারা দেখুন, আমরা আজ বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে বলছি, সাংবাদিকরা প্রশাসনের বিরুদ্ধে বলছে, প্রশাসনরা আরেকজনের বিরুদ্ধে বলছে। অর্থাৎ একটি গভর্নমেন্ট না থাকার ফলে যে আনস্টেবল সিচুয়েশন, সেটা কিন্তু থাকছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেই কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে প্রত্যেকেই কিন্তু ফ্যাসিবাদের নিষ্পেষণের শিকার হয়েছি, কেউ কম কেউ বেশি, হয়তোবা ফরমেশন ভিন্ন ছিল, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু অত্যাচারিত এবং নিপীড়িত ছিলাম। আপনাদের নিশ্চয়ই ইসলামের ইতিহাসে হুনাইনিয়া যুদ্ধ মনে আছে, যে যুদ্ধে মুসলিমদের প্রাথমিক বিজয় লাভের পর তারা গনিমতের মাল ভাগাভাগের যখন ব্যস্ত ছিল, তখন কিন্তু শত্রুপক্ষ পিছন থেকে তাদের আক্রমণ করেছিল এবং মুসলমানদের কিন্তু চূড়ান্ত বিজয় ব্যর্থ হয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা প্রত্যেকের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে, যে জাতীয় যে স্বার্থ, সেই স্বার্থকে কিন্তু আমরা প্রাধান্য দিতে পারছি না। আজকে 5ই আগস্ট যে ঘটেছে, এই 5ই আগস্ট ঘটার এই যে অবস্থা, এটাকে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র ভালোভাবে নেয়নি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পতিত ফ্যাসিস্ট কিন্তু ভারতে বসে হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না এবং নির্বাচনকে তারা বয়কট করবে। কিন্তু আজকে আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছি, আমাদের যে কথোপকথন সেটাও যদি সেরকম হয়ে যায় যে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা পরাজিত শক্তি, তাদের জয়লাভ হবে। এই জন্য আমি আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং জাতীয় অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে বসে আছেন, আমরা মনে করি আমাদের প্রত্যেকের ক্ষুদ্র যে স্বার্থ রয়েছে সেগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের বাংলাদেশের যে স্বার্থ, অর্থাৎ বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে আমাদের তো এখন আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা তুলছি, বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছি, কিন্তু আমরা মনে করি এই আলোচনার তো সময় শেষ হয়ে যায়নি, সময় ফুরিয়ে যায়নি। কিন্তু একটি যথাসময়ের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না করতে পারলে কিন্তু আমাদের যে ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে, তাদের কিন্তু চূড়ান্ত সফলতা হবে এবং আমাদের ব্যর্থতা হবে। এই জন্য আমরা যখন পরিবারে ছোট থাকি, আমাদের পরিবার কিন্তু আমাদের কথা শুনতে চায় না। যখন আস্তে আস্তে আমরা বেড়ে উঠি, যেমন আমার পরিবারে আমি যখন ছোটোবেলায় একটি মতামত দিতাম, ভালোভাবে নিত না, কিন্তু এখন বড় হয়েছি, অনেক মতামতই কিন্তু আমাদের পরিবারের মুরব্বীরা নেই। ঠিক একইভাবে আজকে যারা ডাকসুর এখানে ভিপিজিএস এজিএস রয়েছেন, তাদের ডাকসু নেতৃত্বের পাশাপাশি আরেকটি পরিচয় রয়েছে, তার একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব। আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মুরব্বীদেরকে অনুধাবন করেন, মুরব্বীদের বলেন যে এখন জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় স্বার্থে একটি জাতীয় নির্বাচন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে
প্রতিষ্ঠা করার পরেই আমরা বাকি আলোচনা করতে পারবো, এবং সেই আলোচনার মাধ্যমে 5ই আগস্টের পূর্বে যেমন ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরা এক ছিলাম, এবং এই জাতীয় নির্বাচনের পরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সুতরাং আজকে আর কথা বাড়াবো না, আমি আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ তানবীর বারী হামিম ভাইকে। আমি এই পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ আব্দুল মান্নান, লেখক ও সাবেক এমডি ইসলামিক ব্যাংক। আমি স্যারকে অনুরোধ করব তার জ্ঞানের আলোকে আমাদের আরও এনলাইটেন করবেন।